আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি হাবিবা আফরোজ। দেশে মোট ভোটার 12,63,07,004 জন। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এদিকে দুই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, বর্তমানে সির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তবে জনপ্রশাসন ও কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে ফ্যাসিস্টদের দোসরদের বাদ দিতে হবে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার 12,63,07,504 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,41,04,55 জন, নারী 6,22,05,819, হিজড়া 1,230 জন। টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে 12,63,07,504। 1,038 জনকে কর্তন করা হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও রহমানুল মাসুদের সঙ্গে বৈঠক করে। পরে রিজভী সাংবাদিকদের বলেন, ভিপি নূরের ওপর এবং জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না। জাতীয় পার্টির নিবন্ধন বাতিল বা রাখা নিয়ে বিএনপির কোনো মত নেই বলেও জানান তিনি। কে নিবন্ধন পাবেন না সে বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের, তারাই সেটা দেখবেন। আমরা আশা রাখি বর্তমান যে নির্বাচন কমিশন তার একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে সক্ষম হবেন এবং সেই ক্ষেত্রে তাদের আন্তরিকতার আমি কোনো অভাব দেখিনি। রিজভী আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, সীমানা পুনর্নির্ধারণ ও প্রবাসীদের ভোট নিয়ে কমিশনারদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থে ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিলাল হোসেনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব কিনা প্রশ্ন উঠেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এমত অবস্থায় সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। স্বৈরাচার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেটি ধরে রাখতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ সময় তিনি জানান, সরকার দায়িত্ব নেয়ার পর 123টি সংগঠন 1604 বার রাস্তা অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করেছে। 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এটা করতে 123টা সংগঠন। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। পরিকল্পিতভাবে নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ভিপি নূরের উপর হামলা হয়েছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয় বলেও শঙ্কার কথা জানান তারেক রহমান। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিলম্বের কোনো হুমকির কাছে মাথা নত করবে না দেশের মানুষ। হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কার টেকসই হবে না। কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। পলাতক স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকানোর পরিবর্তে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। আপনার দল, আপনাদের দল। রুদ্র রফিক, RTV, ঢাকা। অধিকাংশ রাজনৈতিক দল মতামত উপেক্ষা করে নির্বাচনে গেলে নির্বাচনে যাওয়ার পথ সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বলেন, একটি নীল নকশা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে কিনা সে বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে। গতকাল 3টি রাজনৈতিক দলের বৈঠকের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিকেলে জামায়াতে ইসলামের সাথে বৈঠক হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিএনপি ও এনসিপি সঙ্গে বৈঠক হবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে, তাহলে এখানে আমরা ঐকমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিফর্মসটা পরের সরকারি উদ্যোগ নিতে করতে পারত। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক দাবি। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন সহকর্মী খান আলামিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আলামিন, বিএনপি নেতাদের সঙ্গে কখন বৈঠক হবে এবং তাদের প্রতিনিধি দলে কে কে থাকছেন, এই বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। বিএনপি প্রতিনিধি দলের বৈঠক সন্ধ্যা 7:30 শুরু হওয়ার কথা রয়েছে। এখন বৈঠক চলছে এনসিপির নেতৃবৃন্দের সাথে। এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল ভিতরে আছেন আসনাদ আবদুল্লাহর নেতৃত্বে। প্রথমে বৈঠক হয়েছে জামাত ইসলামের সাথে। জামাতের 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন জামাতের নায়েবে আমির অধ্যাপক ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো তারা বৈঠক শেষে আমাদের সাথে কথা বলেছেন নানান বিষয় নিয়ে। মূলত কেন তারা এসেছেন সেই বিষয়টি প্রশ্নে তারা বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সে বিষয় এবং সংস্কার সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টাকে সেই বিষয়গুলো তারা তাদের শঙ্কার কথা জানিয়েছেন। সেই শঙ্কাগুলো নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বিষয়গুলো যাতে দ্রুত সমাধান করা যায়, পাশাপাশি নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায় সেজন্য সরকার কাজ করবে। সরকার এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। তারা কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে বলেছেন যে পিআর এবং সংস্কার। পিআর এবং সংস্কার এই দুটি বিষয়ে তারা বলেছেন যে যদি এগুলো বাস্তবায়ন না করা হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু এক্ষেত্রে একমত হয়েছে, যদি এর বাইরে গিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয় তাহলে অনেকের
নির্বাচনে অংশ নেওয়ার পথটি সংকুচিত হয়ে যাবে। এর মাধ্যমে তারা আসলে বলতে চেষ্টা করেছেন যে তারা হয়তো অনেকেই নির্বাচনে অংশ নেবে না, এমন একটি ইঙ্গিত তারা দিয়েছে। পাশাপাশি সংস্কারের বিষয়ে বলেছেন যেহেতু সংস্কারের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, তাই তারা নির্বাচনের আগেই সেই সংস্কারগুলো বাস্তবায়ন চান, আইনি ভিত্তি চান। সেজন্য যদি গণভোট প্রয়োজন হয় নির্বাচনের আগে, যে কোন পদ্ধতিতে এই সংস্কার অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন হবে সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, সেটির ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা আহ্বান জানিয়েছেন। এনসিপির বৈঠকটি চলছে, তারা বের হয়ে হয়তো তাদের প্রতিক্রিয়া জানাবেন। বিএনপির বৈঠকের পরে হয়তো আমরা পুরোপুরি চিত্রটি আজকে তুলে ধরতে পারবো। ফারিয়া। আলামিন, আপনাকে ধন্যবাদ। এক নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন সহ 25 শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে 6 জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার আসিফ ভিলার কিছু শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে উদ্ধারের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধার করতে গেলে স্থানীয়রা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আলোচনা করতে আসা ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিনও আহত হন। থেকে শুরু করে অনেক মানে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আর আমরা তো স্টুডেন্ট, আমাদের কাছে অত বেশি অস্ত্র নাই। আমরা হচ্ছে জাস্ট হয়তো লাগে না হয় ইট পাটকেল চুরি। আমরা এক পর্যায়ে তারা আমাদের প্রক্টর থেকে শুরু করে আমাদের প্রভিসি অ্যাডমিন থেকে শুরু করে তাদের সবার উপরে হামলা করে। ডাকসু নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে ছাত্রলীগ অভিযোগে রিটের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ। অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ডাকসু নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে ভিন্নধর্মী প্রচারণা। গান, বাদ্যযন্ত্র, টাকার আদলে ব্যালট, নাম্বার সহ গাড়ির আদলে ব্যালটে চলছে প্রচার। আর এই নির্বাচনী আমেজ উপভোগ করছে ভোটাররা। এরই মধ্যে প্রতিরোধ পর্ষদ সহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের ইস্তেহার ঘোষণা করেছে। শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মনোনয়ন করাই তাদের লক্ষ্য। শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সংকোচন নিষিদ্ধ করা, IMF বিশ্বব্যাংকের পরামর্শে গৃহীত ইউজিসির কৌশলপত্র বাতিল করা। এদিকে ছাত্রলীগ অভিযোগে রিটের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ। ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্যে এখন যাব না। সেটি আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি। সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। এছাড়া শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে খাবার দেয়া সহ নানা অভিযোগ তুলেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটারদের কোনো রকম উপঢৌকন বা বকশিস ইত্যাদি প্রদান করা যাবে না। সেখানে শিক্ষার্থীদেরকে উপঢৌকন প্রদান করা হয়েছে, খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপি জিএস এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে। অন্যদিকে প্রার্থীদের চাহিদা মতো 210টি বুথ বাড়িয়ে মোট বুথ করা হয়েছে 710টি। তবে বাড়ানো হয়নি ভোট কেন্দ্র। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা। দেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে জানিয়ে উন্নত চিকিৎসায় তাকে বিদেশে নেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে সাংবাদিকদের এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন, নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, খুব দ্রুতই কেবিনে স্থানান্তর করা হবে। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতির দিকে ধীরে ধীরে তিনি কথা বলতে ও বুঝতে পারছেন। হাসপাতালের পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুল হক নূর। উন্নতি হচ্ছে অবস্থার। ব্লাড ছিল, এটা রিজলভ হয়ে গেছে, তবে একটু সোয়েলিং আছে ব্রেনে। এটাও আশা করছি আমরা, নিউরোসার্জন যেটা বলেছেন যে এটা কয়েকদিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে। এরকম উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন। নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চান। দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তি দাবি করা হয়, আর দেশে চিকিৎসা চললে নিরাপত্তার আশঙ্কা তাদের। বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা করে হয় নাই। আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল হক নূরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে। দুপুরে নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, পরিকল্পিতভাবে নূরের উপর হামলা করা হয়েছে। পূর্ব পরিকল্পিত একটি বিষয়, তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। এদিকে নূরকে দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তারা। নূরকে দেখতে এসে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের দাবি করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না। জাতীয় পার্টি হচ্ছে একজন সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না। ঘটনার দায় এই সরকারকে নিতে হবে বলেও অভিযোগ জানান আসিফ মাহমুদ। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায়। শাকিবুর রহমান, RTV, ঢাকা। জাতীয় পার্টিকে ভারতের পুতুল আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধের দাবি জানালেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ থেকে এই দাবি জানান তিনি। ফ্যাসিবাদীরা জুলাই চেতনায় বিশ্বাস করে না উল্লেখ করে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থাকা হাসিনার সব দোসরদের পদত্যাগও চান ইরান। অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন হওয়ায় দেশে অরাজক পরিস্থিতির উদ্ভব হয়েছে মন্তব্য করে দেশে দিল্লির হস্তক্ষেপের আশঙ্কা জানান লেবার পার্টির চেয়ারম্যান। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দুই পার্টি হচ্ছে ভারতীয় পার্টি, যার কারণে এই দুই পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এই কাজ ডাক্তার ইউনূসকে করতে হবে, কারণ ডাক্তার ইউনূস বলেছে তাকে ছাত্ররা বসিয়েছে। আজকে 2000 ছাত্রের রক্তের সাথে বেইমানি করতে যাচ্ছে ডাক্তার ইউনূস। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট শেষ হয়েছে। সকাল 8টায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এই ডোপ টেস্ট নেওয়া হয়। এরই মধ্যে কেন্দ্র 23টি পদে 199 জন, সিনেটের 5টি পদে 26 জন এবং হল সংসদের বিভিন্ন পদে 420 জন সহ মোট 643 প্রার্থী মনোনয়ন তুলেছে। এদিকে নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। 25টি পদের বিপরীতে লড়াই করবে 179 প্রার্থী। গণমাধ্যমের সংস্কারের জন্য সরকারকে সাংবাদিকদের চাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে দ্য ডেইলি স্টার মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে নির্বাচন ও সংবিধান সংস্কারের ভিড়ে গণমাধ্যম সংস্কার ভাটা পড়েছে বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা। মাহিনা রাফাতের রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মত তৈরি করে গণমাধ্যম কার্যালয়গুলোতে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে বিভিন্ন পর্যালোচনা তুলে ধরেন বক্তারা। উঠে আসে সংবাদ মাধ্যমের নীতিমালা, সাংবাদিকদের অনৈক্য, সংগঠনের আধিক্য এবং ওয়েস্টবোর্ড বাস্তবায়নে বিভিন্ন বাধার কথা। বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়ায় গণমাধ্যম গুরুত্ব পাচ্ছে না বলেও মনে করেন তারা। সমস্যাগুলো কোথায় কোথায় আছে
আমাদের এই যে সংস্কার কমিশনের সেই কাজগুলো আগে ফাইন্ড আউট করা দরকার। প্রত্যেক প্রতিষ্ঠানেই যদি প্রত্যেক টেলিভিশনে যদি মালিকরা হস্তক্ষেপ করে 50টাই নষ্ট টেলিভিশন হবে, কিন্তু একই হাউজের যদি 5টা টেলিভিশন হয় এবং মালিকরা যদি টেলিভিশন পরিচালনায় কোনো রকম হস্তক্ষেপ না করে 5টাই ভালো টেলিভিশন হতে পারে। আমাদের অনেক কিছুই নাই, কিন্তু বেসিক যে জিনিসটা বেতন ভাতা সাংবাদিকদের, এই জায়গাটুকু আজ পর্যন্ত এনশিওর করা যায় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের জন্য সরকারের অপেক্ষায় না থেকে পেশাদারিত্বের জায়গা থেকে সাংবাদিকদের এগিয়ে আসা উচিত। সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের নয়, এটা আপনাদের হাতে। সাংবাদিকদের আইনি সুরক্ষা কিভাবে করবেন যে দেশের নাগরিকের এই আইনি সুরক্ষা নেই? গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজনৈতিক দলগুলোরও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত বলে মনে করেন তিনি। কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না, এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। ডিজিটালাইজেশনের মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে আর্থিকভাবে টেকসই করতে পারলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব বলেও মনে করেন বক্তারা। মাহিন আরাফাত, RTV, ঢাকা। সমালোচনার মুখে মেট্রো রেলের পিলারের সঙ্গে বিলবোর্ড তৈরির কাজ বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি। কারওয়ান বাজার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত স্থাপন করা হয়েছিল এইসব বিলবোর্ড। সিটি কর্পোরেশন বলছে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, আর মেট্রো কর্তৃপক্ষ বলছে তাদের নকশায় এমন কোনো কিছু নেই। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন চটকদার বিজ্ঞাপনের ঝলকে ঘটতে পারে দুর্ঘটনা। শাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব, ছবি তুলেছেন নিহার নন্দী। উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল, যার উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সীমানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আর কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশ ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন। উত্তর সিটি অংশের পিলারে কোনো বিলবোর্ড স্থাপন করা না হলেও দক্ষিণ সিটির আওতায় থাকা কারওয়ান বাজার থেকে বাংলা মোটর অংশের পিলারে দুই পাশে হয়েছে বিলবোর্ড। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এর কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন বলছে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারওয়ান বাজার থেকে হোটেল কন্টিনেন্টাল পর্যন্ত সংস্থাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে, কাজটি আপাতত বন্ধ আছে। আমরা যে উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগটি আমরা একটু খতিয়ে দেখব এবং মেট্রো রেলের কাছে যে আমরা নকশা চেয়েছি নকশাটা মিলিয়ে আমরা দেখব যে এখানে কোনো প্রতিবন্ধক তৈরি হয় কিনা। এদিকে মেট্রো কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত আলোচনার জন্য কোনো চিঠি পাননি তারা, আর মেট্রোর পিলার রক্ষণাবেক্ষণের জন্য কোনোভাবেই বিলবোর্ড বসানোর সুযোগ নেই। পিলারগুলির জন্য এটা মেইনটেনেন্স দরকার হয়, পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স দরকার হয়, তো ওই জন্য আমাদের ফুল অ্যাক্সেস থাকতে হবে। তারপর কোনো সময় ফায়ার সার্ভিসের যদি অ্যাক্সেস লাগে তো ওইখানে ওই জায়গায় যাইতে হবে আমাদের। তো ওই জায়গায় বিলবোর্ড করার মতো কোনো প্ল্যান আমাদের অরিজিনাল ছিল না। এখন যারা করতেছে কোনো সংস্থার কাছ থেকে আমি কোনো অফিসিয়াল চিঠি পাইনি এখনো। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞাপনে বিলবোর্ডের কারণে কোনো দুর্ঘটনা হলে দায় এড়াতে পারবে না সিটি কর্তৃপক্ষ। বিজ্ঞাপন তো চটকদারি হবে, যার ফলে ড্রাইভারের কিন্তু চোখটা যদি ডিস্ট্র্যাক্ট হয় সেখানেও কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাটা বেড়ে যায়। সো একটা হলো তীব্র ঝলকানি, যেটাকে গ্লেয়ারিং বলে, ড্রাইভারের জন্য অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি হলো ড্রাইভার কিন্তু তার লাইন অফ সাইটে চোখটা না রেখে বিজ্ঞাপনের দিকে কিন্তু সে তাকাবে। সড়কে কেবল সড়ক বাতি ছাড়া কোনো ধরনের আলোই চালকদের জন্য অনুকূল নয়। এজন্য রাজস্ব আদায় নয়, নিরাপত্তাকে প্রাধান্য দেয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। বাজারে আসলো পরিবেশ বান্ধব পাটের ব্যাগ, সেই সঙ্গে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজারজাতকরণ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনকালে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নিয়মিত বাজার পরিদর্শনে প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলেই
কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সামনের দিনে প্লাস্টিকের ব্যাগ গ্রহণযোগ্য হবে না। পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে। টিসিবির মাধ্যমে এই ব্যাগ ছড়িয়ে দেওয়া হবে রাজধানী জুড়ে। 20 থেকে 80 টাকায় সংগ্রহ করতে পারবে ক্রেতারা। শিগগিরই দেশ জুড়ে এর পরিসর বাড়ানো হবে। চীনের সাংঘাই কোঅপারেশন সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিরোধ ভুলে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশা জানান এই দুই নেতা। এদিকে বিক্ষোভের মুখে সম্মেলনে অংশ নিচ্ছে না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। অবশেষে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত মোদি শি জিনপিং বৈঠক। রোববার সাংঘাই কোঅপারেশন সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। কৈলাস মানস সরোবরে পুনরায় যাত্রা চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে। বৈঠকের বিষয়ে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন মোদি। তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত। এছাড়া বৈঠকে দুই দেশের বিবাদমান সীমান্ত ইস্যুর সমাধানে ইতিবাচক আলোচনার কথাও জানান তিনি। শত্রু নয়, ভারতের বন্ধু হতে চায় চীন। মোদির সঙ্গে বৈঠকে একথা জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে চীনের তিয়ানজিনে শুরু হওয়া এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও আরো 20 বিশ্ব নেতা। তবে নিজ দেশে ব্যাপক গণ আন্দোলনের মুখে এতে অংশ নেননি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। অর্ণব প্রসাদ, আরটিভি। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ডাচরা। এদিকে জয়ের চেয়েও দলের ভালো ক্রিকেট খেলাকে গুরুত্ব দিচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায়। দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।